আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপর একটি ক্লাস নিব। ক্লাসের শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভীন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। শিক্ষার্থীরা, ক্লাসটি হচ্ছে দশম শ্রেণীর, বিষয় হচ্ছে ফিনান্স ব্যাংকিং, অধ্যায় হচ্ছে দ্বিতীয়, আর ক্লাসটি হচ্ছে অর্থায়নের উৎসের উপর। শিক্ষার্থীরা, চিত্রগুলো লক্ষ্য করো। এই চিত্রগুলো তোমরা আগেও দেখেছো। শিক্ষার্থীরা, আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে অর্থ দরকার, আর এই অর্থ মালিক নিজে দিয়ে থাকে, আর মালিক যদি নিজে না দিতে পারে তাহলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য যে কোনো সংস্থা থেকে তারা সংগ্রহ করে থাকে। যেখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হয় তাকে বলা হয় ব্যবসায় অর্থায়নের উৎস। তো শিক্ষার্থীরা, অর্থায়নের তাহলে এই যে অর্থায়নের উৎসগুলো বা যে উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় এগুলো বিভিন্ন মেয়াদের হয়, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, অর্থাৎ বিভিন্ন মেয়াদের জন্য অর্থ সংগ্রহ করা যায়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা পড়াবো, তো তোমরা এই চিত্রটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা অর্থায়নের উৎসই পড়াবো, তবে বিভিন্ন মেয়াদের যে অর্থ সেই অর্থগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের পাঠটা হচ্ছে অর্থায়নের উৎস, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আজকে আমরা আলোচনা। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, অর্থায়নের মধ্যমেয়াদী উৎস চিহ্নিত করতে পারবে, অর্থায়নের মধ্যমেয়াদী উৎস বিশ্লেষণ করতে পারবে, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। অর্থায়নের উৎসের শ্রেণী বিভাগ দেখো। অর্থায়নের উৎস দুই প্রকার, যথা অভ্যন্তরীণ তহবিল এবং বহিঃস্থ তহবিল। শিক্ষার্থীরা, আমরা অভ্যন্তরীণ তহবিল নিয়ে আগে আলোচনা করেছি এবং বহিঃস্থ তহবিল নিয়ে আজকে আলোচনা করব। বহিঃস্থ তহবিল তিন প্রকার: স্বল্পমেয়াদী বহিঃস্থ তহবিল, মধ্যমেয়াদী বহিঃস্থ তহবিল, দীর্ঘমেয়াদী বহিঃস্থ তহবিল। শিক্ষার্থীরা, স্বল্পমেয়াদী বহিঃস্থ তহবিল নিয়ে আমি আগে আলোচনা করেছি। আজকে আলোচনা করব মধ্যমেয়াদী বহিঃস্থ তহবিল এবং দীর্ঘমেয়াদী বহিঃস্থ তহবিল। শিক্ষার্থীরা, মধ্যমেয়াদী বহিঃস্থ তহবিল উৎসসমূহ দেখো। বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ, বেসরকারি প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করা হয়, মূলধন বাজারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক তহবিল, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ সংগ্রহ করা যায়। আর দীর্ঘমেয়াদী বহিঃস্থ তহবিলের উৎস হচ্ছে ঋণ, ঋণপত্র এবং লিজিং। তো শিক্ষার্থীরা, চলো আমরা মধ্যমেয়াদী বহিঃস্থ তহবিলগুলো নিয়ে আগে মধ্যমেয়াদী অর্থসংস্থান। শিক্ষার্থীরা, 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদী অর্থায়ন হিসেবে পরিচিত। শিক্ষার্থীরা, 0 থেকে 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন, আর 1 থেকে 5 বছর মেয়াদের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। অর্থাৎ আমরা জানি স্বল্পমেয়াদী মূলধন দিয়ে চলমান মূলধনের প্রয়োজন মেটানো যায়। এখন আমরা জানতে পারলাম যে শিক্ষার্থীরা, মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করেও ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটানো যায়। তোমরা জানো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দুই ধরনের মূলধন দরকার হয়। একটা হচ্ছে স্থায়ী মূলধন, যেটা দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করে এই স্থায়ী মূলধনের কার্যক্রম চালানো যায়, আর আরেকটা হচ্ছে চলমান মূলধন বা চলতি মূলধন, আর সেই চলতি মূলধন স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী অর্থায়ন দিয়ে কাজ করা যায়। তো শিক্ষার্থীরা, এই তহবিলের খরচ বা সুদের হার, অর্থাৎ মধ্যমেয়াদী তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদী তহবিলের খরচ থেকে বেশি হয় এবং দীর্ঘমেয়াদী তহবিলের খরচ থেকে কম হয়। শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে মধ্যমেয়াদী তহবিলের যে খরচ, অর্থাৎ মধ্যমেয়াদী অর্থ সংগ্রহ করলে এর যে সুদ, এই সুদের হারটা স্বল্পমেয়াদের থেকে বেশি হয় কিন্তু দীর্ঘমেয়াদী তহবিলের চেয়ে কম হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি? বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। শিক্ষার্থীরা, আমরা জানি বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণের ব্যবসা করে, তবে তারা কখনো কখনো ব্যবসায়ীদের বিশেষ প্রয়োজনে তারা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদের জন্য যে ঋণ প্রদান করে তা সাধারণত জামানতের বিপরীতেই দেওয়া হয়। জামানত হিসেবে চলতি মূলধন বা স্থায়ী সম্পত্তিও ব্যবহারযোগ্য, অর্থাৎ
জামানত হিসাবে তারা স্থায়ী সম্পদ ব্যবহার করতে পারে। বেশি পরিমাণে ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, ফলে বেশি পরিমাণে ঋণ প্রদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো একত্রিত হয়ে সিন্ডিকেশন প্রক্রিয়ায় দলগত ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে বড় আকারের ঋণ প্রদানের ঝুঁকি গ্রহণ করে থাকে। আর শিক্ষার্থীরা লক্ষ্য করো যে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে, তবে তারা বিশেষ প্রয়োজনে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তবে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে গেলে সেটা বাণিজ্যিক ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হয়। সেক্ষেত্রে তারা অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক মিলে একত্রে একটা সিন্ডিকেট হয়ে তারা এই ধরনের ঋণের ঝুঁকি গ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সুদের হার এবং ঋণের চাহিদা বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে, সুদ চার্জ করে, অর্থাৎ ঋণ গ্রহীতাদের কাছ থেকে নির্দিষ্ট হারে সুদ আদায় করে থাকে। তো শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে, তারা শুধুমাত্র স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে না। তো শিক্ষার্থীরা আবার আসো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। সাধারণত বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে সে বিশেষ প্রয়োজনে যে সমস্ত ব্যাংকগুলো গড়ে উঠেছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে ওইটি হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। যেমন সাধারণত রাষ্ট্রায়ত্তের ক্ষেত্রে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যেগুলো বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। শিক্ষার্থীরা আমি বলেছিলাম আগে যে বিশেষ কোনো প্রয়োজনে এটার কাজ হচ্ছে দেখো যে এই সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। এইসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট খাতের কারবারি প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে ঋণ দিয়ে থাকে। উদাহরণস্বরূপ শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক ইত্যাদি। শিল্প ব্যাংক শিল্প খাতে ঋণ প্রদান করে থাকে, কৃষি ব্যাংক কৃষির উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে, আর বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন, সম্প্রসারণ এবং উৎপাদিত পণ্য সামগ্রী বিপণন বাজারজাতকরণের ক্ষেত্রে তারা উদ্যোক্তাদেরকে সহায়তা করে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ঋণ করে থাকে। তো শিক্ষার্থীরা তাহলে আমরা দুইটা উৎস করলাম, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ। এবার আমরা অন্যান্য উৎসগুলো পড়ব। বেসরকারি প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশে বেশ কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে কর্মরত আছে যেগুলো মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তার মধ্যে হচ্ছে মাইডাস, ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক। তবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব স্বল্পমেয়াদী ঋণও প্রদান করে থাকে। এনজিও হিসেবে আইনগত সত্তা লাভ করে এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে। এইসব প্রতিষ্ঠান তহবিল প্রদান ছাড়াও পরামর্শ দান, প্রশিক্ষণ দান, দক্ষতা বৃদ্ধিকরণের ক্ষেত্রে বিভিন্ন কারবারি প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে। তাহলে আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়েছে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে তারা বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেসরকারি প্রতিষ্ঠানে অনেক কাজ করে থাকে। দ্বিতীয় 4 নম্বর হচ্ছে মূলধনী বাজারের প্রতিষ্ঠান। বিভিন্ন প্রকার মূলধনী প্রতিষ্ঠান যেমন বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থকারী প্রতিষ্ঠান, অবলেখক ও মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা আরো কিছু প্রতিষ্ঠান পেলাম যে সমস্ত প্রতিষ্ঠান মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে, যেমন বীমা প্রতিষ্ঠান, বিভিন্ন বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থকারী প্রতিষ্ঠান, এবং তারাও এই মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা সব মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো সম্পর্কে জানলাম। আমি আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তবে তোমাদের সুবিধার্থে এই উৎসগুলোর নাম আমি আবারও বলছি: বাণিজ্যিক ব্যাংক থেকে প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ঋণ, বেসরকারি প্রতিষ্ঠান এবং মূলধনী বাজার প্রতিষ্ঠান থেকে মধ্যমেয়াদে এই বিভিন্ন কারবারি প্রতিষ্ঠানগুলো অর্থ সংগ্রহ করতে পারে। তো শিক্ষার্থীরা এবার আসো আমরা দীর্ঘমেয়াদী তহবিল সম্পর্কে জানবো। দীর্ঘমেয়াদী তহবিলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন ঋণ, ঋণপত্র, লিজিং। শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদ হচ্ছে 5 থেকে যে কোনো সময়কাল পর্যন্ত, অর্থাৎ 5 বছরের বেশি সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল। দীর্ঘমেয়াদী তহবিলের উৎসগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা কিছু কিছু আলোচনা করি। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার সাধারণত স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী উৎসের তুলনায় বড় হয় এবং এই তহবিল দীর্ঘমেয়াদী সম্পত্তি যেমন ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি ক্রয়ের জন্য ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা আমরা আগে আলোচনা করেছিলাম যে দীর্ঘমেয়াদী তহবিল সাধারণত স্থায়ী সম্পত্তি অর্থাৎ দীর্ঘমেয়াদী খাতে ব্যবহার করা হয়, যেমন স্থায়ী সম্পত্তি ক্রয় এবং সম্প্রসারণ। স্থায়ী সম্পত্তিগুলো হলো ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করা, এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন দীর্ঘমেয়াদের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলে এগুলো সম্প্রসারণ বা ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণের ক্ষেত্রেও এই দীর্ঘমেয়াদী তহবিল ব্যবহার করা হয়। আর দীর্ঘমেয়াদী তহবিলের আরও একটি বৈশিষ্ট্য হলো যে এর পরিশোধ পদ্ধতিও একটু ভিন্ন। দীর্ঘমেয়াদী তহবিল ঋণের মাধ্যমে সংগৃহীত হলে তা চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয় এবং নির্দিষ্ট সময়ে তার ঋণ সহ সুদ সহ পরিশোধ করতে হয়। আর যদি শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয় তবে মালিক তহবিল হিসেবে তা মালিকের তহবিল হিসেবে বিবেচিত হয় বলে
ব্যবসার বিলুপ্তি না হওয়া পর্যন্ত তা পরিশোধের প্রয়োজন হয় না। তাহলে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী তহবিল ঋণের মাধ্যমেও সংগ্রহ করা যায়, আবার শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা যায়। তবে ঋণের মাধ্যমে সংগ্রহ করলে নির্দিষ্ট মেয়াদে ঋণ সুদ সহ পরিশোধ করতে হয়। আর শেয়ার বিক্রয়ের মাধ্যমে যদি সংগ্রহ করা হয় তবে সাধারণ শেয়ার হলে সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এগুলো পরিশোধ এই অর্থটা পরিশোধ করতে হয় না। তবে এক মালিকানা ও অংশীদারি কারবারের নিজস্ব মূলধন থাকলেও সাধারণত দীর্ঘমেয়াদে অনির্দিষ্টকালের জন্য তা ব্যবহার করা যায়। তবে যে সমস্ত প্রতিষ্ঠান ঋণ করে মূলধন সংগ্রহ করে থাকে সেক্ষেত্রে তাদের মূলধনের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান ঋণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালায় তাদের মুনাফা থেকে প্রথমে ঋণের অর্থ পরিশোধ করতে হয়। আর ঋণপত্রের সুদ আয়কর ঋণপত্রের সুদের উপর আয়কর দিতে হয় না। এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ সুবিধা। কিন্তু শেয়ারের মাধ্যমে যদি অর্থ সংগ্রহ করা হয় সেখানে লভ্যাংশের উপর যারা লভ্যাংশ পায় তাদেরকে আয়কর প্রদান করতে হয়। তো শিক্ষার্থীরা এই কারণে শেয়ার বিক্রয় করে দীর্ঘমেয়াদী অর্থায়ন করলে যে খরচ হয় দীর্ঘমেয়াদী ঋণ নিলে অপেক্ষাকৃত তার চেয়ে কম খরচ হয়। তাহলে আমরা এতক্ষণ দীর্ঘমেয়াদী তহবিল থেকে ঋণ করলে এর সুবিধা অসুবিধা সম্পর্কে জানলাম। যে তবে একটা জিনিস হচ্ছে তোমরা খুব ভালো করে মনে রাখবে, দীর্ঘমেয়াদী তহবিল 5 থেকে অনেক ঊর্ধ্বে অনেক বছরের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে তার নির্দিষ্ট সময় ঋণ সহ পরিশোধ করতে হয়। তবে সেই ক্ষেত্রে সাধারণ শেয়ারের মাধ্যমে যদি অর্থ সংগ্রহ করা হয় তবে যারা শেয়ার ক্রয় করে তারা সে কোম্পানির মালিকানা পায়, এবং কোম্পানির মালিকানা পেলে কোম্পানির নির্দিষ্ট মেয়াদ শেষ না হয় তাই অর্থ পরিশোধ করতে হয় না। তো শিক্ষার্থীরা আবার চলো আমরা দীর্ঘমেয়াদী তহবিলের উৎস সম্পর্কে নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ঋণ। দেখো এই ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা মনে রাখতে হবে যে কোনো প্রতিষ্ঠান সাধারণত মূল্যবান যন্ত্রপাতি, মেশিনারিজ, দালান কোঠা নির্মাণ, জমিন ক্রয় ইত্যাদি প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বড় অঙ্কের অর্থ দীর্ঘমেয়াদের জন্য জামানতের বিপরীতে ঋণ নিয়ে থাকে। শিক্ষার্থীরা মনে রাখো ঋণটা কিন্তু জামানতের বিপরীতে নিয়ে থাকে। জামানত হচ্ছে কোনো কিছু জমা রেখে ঋণ গ্রহণ করা। দীর্ঘ সময়ের জন্য ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদের পরিমাণ, অতীত ঋণ গ্রহণ বা তার পরিশোধের বিষয়টি বিচার বিশ্লেষণ করে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হয় স্থায়ী সম্পদ স্থায়ী বিনিয়োগের জন্য, যেমন কারবারের পরিসর বৃদ্ধি, কারখানা বিল্ডিং নির্মাণ, বড় ধরনের যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি। তবে শিক্ষার্থীরা মনে রেখো ঋণ গ্রহণ করে সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয় স্থায়ী বিনিয়োগের জন্য, অর্থাৎ এই ঋণটা দীর্ঘ মেয়াদে কোথাও বিনিয়োগ করা হবে এবং তা ব্যবহার করে দীর্ঘমেয়াদের জন্য প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যাবে। তবে এই সমস্ত ঋণ গ্রহণ করতে হলে সাধারণত কোনো কিছু বন্ধক রেখে, গুরুত্বপূর্ণ সম্পত্তি বন্ধক রেখে এই ঋণটা গ্রহণ করতে হয়। সাধারণত কারবারের পরিসর বৃদ্ধি, কারখানা নির্মাণ, বিল্ডিং নির্মাণ, বড় ধরনের যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের ঋণ গ্রহণ করা হয়। তবে এই ধরনের বিনিয়োগ থেকে ভবিষ্যতে যে লাভ হবে তা পর্যালোচনা করা হয় ঋণ গ্রহণের পূর্বে। লাভ ক্ষতির পাকফলন বিবেচনা করে ঋণদাতা প্রতিষ্ঠান সন্তুষ্টি হলেই ঋণ দেওয়া হয়। আর আছে যে সমস্ত প্রতিষ্ঠান এই ঋণগুলো দিয়ে থাকে সেই সমস্ত প্রতিষ্ঠান ঋণ দেওয়ার আগে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিচার বিশ্লেষণ করে থাকে, তাদের নগদ লেনদেন এবং তাদের বকেয়া লেনদেনের বিষয়গুলো বিচার বিবেচনা করে থাকে, তাদের সম্পত্তির পরিমাণ বিবেচনা করে থাকে। সবকিছু দেখে শুনে যদি সন্তুষ্ট হয় তখনই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এই সমস্ত ঋণ প্রদান করে থাকে এবং ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ঋণ গ্রহণ করতে পারে। তবে মনে রাখবে এইসব দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয় শুধুমাত্র স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে, স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ অথবা গুরুত্বপূর্ণ কোনো বিনিয়োগের ক্ষেত্রে। তবে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কোনো চলতি ব্যবসা প্রতিষ্ঠান চলতি কাজে ব্যবহার করা যাবে না, অথবা চলতি মূলধনের পরিমাণ নির্বাহ করার জন্য এই দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা যাবে না। তো শিক্ষার্থীরা আবার আসো আমরা পড়ব ঋণ এবং ঋণপত্রের মধ্যে শিক্ষার্থীরা কিছুটা পার্থক্য আছে। ঋণপত্র বা ডিবেঞ্চারের ক্ষেত্রে বড় অঙ্কের ঋণ কেটে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। এটি হচ্ছে শেয়ারের বিকল্প। মনে রাখবে শিক্ষার্থীরা ঋণপত্র হচ্ছে শেয়ারের বিকল্প। শেয়ার হচ্ছে মোট মূলধনের ক্ষুদ্র অংশ, অর্থাৎ মোট মূলধনটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিক্রয় করে অর্থ সংগ্রহ করা হয়। তেমনি ঋণ হচ্ছে যদি বড় অঙ্কের ঋণ হয় তবে ঋণের পরিমাণটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কেটে ছোট ছোট করে বিক্রয়ের মাধ্যমেই তহবিল সংগ্রহ করা হয়। ঋণপত্রের একটি সুদের হার উল্লেখ থাকে যে হারে ঋণ গ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে, অর্থাৎ যিনি গ্রহণ করবেন তারা ঋণপত্রে যে সুদের হার উল্লেখ থাকবে সেই হারে ঋণ গ্রহীতা সুদ দিতে হবে। 5 বছর থেকে দীর্ঘমেয়াদী যে কোনো মেয়াদের জন্য ঋণ নেওয়া হয়
প্রতিষ্ঠানের মুনাফা না হলেও সবার আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঋণের অর্থ সুদ পরিশোধ করতে হয়, অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠান ঋণের সুদ পরিশোধ করতে বাধ্য থাকে। ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা হচ্ছে দীর্ঘমেয়াদী এই সুদের হার স্থির এবং পূর্ব নির্ধারিত থাকে বলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থায়ন পরিকল্পনা করতে পারে। অর্থাৎ ঋণপত্রে ঋণের হার নির্দিষ্ট, ঋণের সুদের হার নির্দিষ্ট থাকে বলে এই সুদের হারটা পরিবর্তন হয় না, যার কারণে এই ঋণটাকে ভালোভাবে কাজে লাগিয়ে ব্যবস্থাপকরা অর্থ উপার্জন করতে পারে, মুনাফা অর্জন করতে পারে এবং সেই মুনাফা থেকে ঋণ এবং ঋণের অর্থ পরিশোধ করতে পারে। তো শিক্ষার্থীরা তাহলে তোমরা ঋণপত্র বুঝতে পারছো। ঋণপত্র হচ্ছে শেয়ারের বিকল্প। শেয়ার যেমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিক্রি করে টাকা সংগ্রহ করা হয়, তেমনি ঋণের অর্থটাও বৃহৎ আকারের ঋণকেও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিক্রয়ের মাধ্যমে এই তহবিল সংগ্রহ করা হয়। এবং সেক্ষেত্রে শেয়ারের যেমন লভ্যাংশের হার নির্দিষ্ট থাকলেও সাধারণ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশটা সবসময় শেয়ার মালিকরা পায় না, কিন্তু ঋণপত্রের ক্ষেত্রে সেখানে যারা ঋণ সংগ্রহ করে থাকে তারা অবশ্যই, অর্থাৎ ঋণ গ্রহীতাকে অবশ্যই ঋণের অর্থ যে হারে উল্লেখ থাকে সেই হারে ঋণের সুদ পরিশোধ করতে হয় এবং তারা পরিশোধ করতে বাধ্য থাকে। শিক্ষার্থীরা এবার আমরা পড়ব লিজিং। দেখো, লিজিং হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। শিক্ষার্থীরা মনে রাখো, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে লিজিং হচ্ছে একটি অভিনব পদ্ধতি। সাধারণত দেখা যায় বিশেষ বিশেষ প্রয়োজনে আমাদের আশেপাশেও এরকম লিজিং এর অনেক ঘটনা ঘটে, তবে সেটা ঘটে স্বল্প মেয়াদে। তবে লিজিং হচ্ছে একটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। একটি প্রতিষ্ঠান যদি ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদির প্রয়োজন হয়, একটু লক্ষ্য রাখো যে কোনো প্রতিষ্ঠানের যে ব্যয়বহুল অনেক যন্ত্রপাতি যেটার দাম অনেক বেশি, যানবাহন বা মেশিনারি সামগ্রী ইত্যাদির প্রয়োজন হয়, কিন্তু সেগুলো তারা ক্রয় করার জন্য পর্যাপ্ত অর্থ নেই বা তারা ক্রয় না করে তখন ভাড়ার বিনিময়ে এই যন্ত্রগুলো ব্যবহার করে তাদের প্রয়োজন মেটায়। এই যে ভাড়ার বিনিময়ে যন্ত্রগুলো ব্যবহার, সেটাই হচ্ছে লিজিং। অর্থাৎ দীর্ঘমেয়াদে তারা এই যন্ত্রপাতিগুলো ক্রয় না করে তারা দীর্ঘমেয়াদে ভাড়া নিয়ে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে তারা এই যে মেশিনারি যন্ত্রপাতিগুলো ব্যবহার করে এগুলোর মালিকানা পায় না। নির্দিষ্ট সময় শেষে যারা এগুলোর মালিক তাদেরকে সেই মালিকানা ফেরত দিতে হয়। লিজ নেওয়ার ক্ষেত্রে লিজিং কোম্পানিকে নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করে লিজকৃত সম্পত্তি ব্যবহার করতে হয়। ধরা যাক একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি মেশিন ক্রয় না করে 5 বছরের জন্য নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে লিজ নেয় এবং মেয়াদান্তে মেশিনটি আবার লিজিং কোম্পানিকে ফেরত দেয়। অর্থাৎ 5 বছরের জন্য লিজ নিল এবং মেয়াদ শেষে আবার লিজিং কোম্পানিকে ফেরত দিল। সেক্ষেত্রে লিজিং কোম্পানিকে নির্দিষ্ট সময় ভাড়া পরিশোধ করতে হবে এবং সেক্ষেত্রে যারা লিজিং গ্রহণ করে তারা কোম্পানির মালিক, যন্ত্রপাতিগুলোর মালিক হয় না, তারা শুধু ভাড়ার বিনিময়ে ব্যবহার করতে পারে এবং নির্দিষ্ট সময় এগুলোকে আবার ফেরত দিতে হয়। লিজিং এর ফলে সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির কাছে থাকে। লিজিং এর ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার প্রয়োজন হয় না বা সঞ্চিত তহবিলের ব্যবহারের প্রয়োজন হয় না। এই কারণে লিজিং হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। মূলত লিজিং এর মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তার চাহিদা মেটানো হয় এবং ভাড়ার বিনিময়ে যেটা ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট সময় এই যন্ত্রপাতি, যানবাহন এগুলো ব্যবহার করার কারণে ভাড়া পরিশোধ করতে হয় এবং নির্দিষ্ট সময় শেষে লিজিং এর মালিককে এই জিনিসপত্রগুলো আবার ফেরত দিতে হয়। তো শিক্ষার্থীরা বড় বড় কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে এই ধরনের কাজ করে থাকে, যারা অনেক বড় প্রতিষ্ঠান কিন্তু এই সমস্ত যন্ত্রপাতি তারা ক্রয় করে তাদের মূলধনকে এখানে বিনিয়োগ করতে চায় না। সেক্ষেত্রে তারা এই সমস্ত জিনিসপত্রগুলো ভাড়ার বিনিময়ে ব্যবহার করে প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে থাকে। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পড়লাম দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। তোমরা মনে আছে তো কয়টি উৎস? 3টি উৎস। একটা হচ্ছে ঋণ, আরেকটা হচ্ছে ঋণপত্র, আরেকটা হচ্ছে লিজিং। তো শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের আসলে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং অভ্যন্তরীণ এবং বহিঃস্থ তহবিল সবগুলো উৎস নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা সবগুলো ক্লাসে দেখেছো। তো আজকে আমরা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করেছি। তোমরা ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অধ্যায়ের সবগুলো বিষয়ের উপরে তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ হবে। তবে আশা করি তোমরা ভালোভাবে এই ক্লাসগুলো সম্পূর্ণ করবে। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। বাড়ির কাজটি হচ্ছে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী তহবিলকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি বিস্তারিত বিবরণ দিবে, সেই সাথে দীর্ঘমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ব্যবসা পরিচালনা করা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করে আনবে। তো শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।